প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান নাকি নতুন করে আবার চুক্তি করার জন্য বা বর্তমান যে সংকট, এই সংকট মীমাংসা করার জন্য পাগল হয়ে উঠেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরান এরকম হলেও আমরা ঠিক করব, এটা কবে ঠিকঠাক করব বা কবে সেটেল করব। তিনি কেন এই কথা বলছেন? তিনি কি পৃথিবীর মানুষের সাথে মশকরা করছেন? এপাশে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা, অন্যতম সামরিক উপদেষ্টা সাবেক মেজর জেনারেল রহিম ইয়াহিয়া সাফাবি, তিনি বলেছেন আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা ব্যবহার করে তাহলে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। এখন আমেরিকা সিদ্ধান্ত নিক তারা ইরানের উপরে পরমাণু বোমা ব্যবহার করবে নাকি করবে না, এটা তাদের ব্যাপার। রহিম সাফাবি কেন তিনি এই কথা বলছেন, এর পেছনের ঘটনাটা কি? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই মূলত আমি এখন আলোচনা করব। এর ভেতরে আরো বেশ কিছু বিষয় থাকবে, যেমন আমেরিকা নিরাপত্তা দিতে চেয়েছে কিন্তু কিছু জাহাজ কোম্পানি আমেরিকার সেই নিরাপত্তা নিতে চায়নি। আবার গত রাতেও আমেরিকা এবং ইরানের ভেতরে ব্যাপক যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, দুই পক্ষ একে অপরের উপর হামলা চালিয়েছে, তাতে ক্ষয়ক্ষতির ব্যাপার আছে। এই সমস্ত সব বিষয় আমি এখনকার আলোচনায় আনবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকালকে সামরিক বাহিনীর একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ টাইম গতকাল, আমেরিকা টাইম আজকে, অর্থাৎ বৃহস্পতিবার। তিনি সেখানে বলেছেন বর্তমান সংকট সমাধানের জন্য ইরান পাগল হয়ে গেছে। তারা বারবার আমাকে ফোন করছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে তারা বারবার আমাকে ফোন করছে এবং এই সংকটের একটা সমাধান তারা চায়, তার মানে আমেরিকার সাথে চুক্তি করতে চায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করছেন কিন্তু আমি বলেছি যে হ্যাঁ, সংকট মীমাংসা করা হবে, তবে সেটা কখন করবো সেটা আমরা ঠিক করবো, আমরা সিদ্ধান্ত নেব। তার মানে ইরানকে তিনি পাত্তা দিচ্ছেন না। ব্যাপারটা ঠিক উল্টা। আমি আগে একটা বা দুটো ভিডিওতে সম্ভবত বলেছিলাম যে সে নিতাই ঠাকুর, যে একাই একা তাস খেলেন, একাই হারেন, একাই জেতেন, একাই ট্রাম্প কার্ড মারেন, ইত্যাদি ইত্যাদি। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা তাই। তিনি একা একা ইরানের পাগল হয়ে যাওয়া দেখেন চুক্তির জন্য, আবার ইরানকে ধমক দেন, আবার ইরানকে সান্ত্বনা দেন, আবার ইরানকে প্রশংসা করেন, আবার ইরানকে বকাবকি গালিগালাজ করেন, আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেন, সব একা একাই করেন। তিনি কেন এই কথা বলছেন? তিনি কি পৃথিবীর মানুষের সাথে মশকরা করছেন? তিনি কিন্তু গত কয়েক মাস ধরে ইরানের উপর হামলা চালান, আবার বলেন যুদ্ধবিরতি, শান্তি চুক্তি, আলোচনা, কূটনীতি, সমস্যার সমাধান করব, আবার ইরানের উপর হামলা চালান। মূল কথা, আমেরিকা কিন্তু ইরানের উপর হামলা চালিয়েই যাচ্ছে, বিভিন্ন কায়দায় ঘুরছে ফিরছে, বিরতি নিচ্ছে, একটু জিরিয়ে নিচ্ছে, নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, আবার ইরানের জনগণকে কিন্তু হত্যা করেই যাচ্ছে। এই সংকটের সমাধান কোথায় এবং কি করা উচিত? এক অদ্ভুত ব্যক্তির হাতে পড়েছে আমেরিকা এবং বিশ্ব। বিশ্ব বলছে কি এই কারণে, বিশ্বে তো আমেরিকার প্রভাব আছে এবং তাদের কারণে বিশ্বের অনেক মানুষ তাদেরকে কুর্নিশ করে, তাদের সামরিক বাহিনী, আদার অনেক কিছুর কারণে। এ তো বিরাট সমস্যা আমাদের বিশ্ববাসীর জন্য। তো এই যে ব্যক্তিটা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, আমেরিকার ইতিহাসে সম্ভবত এই ধরনের পিকুলিয়ার কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হয়নি। এবং আজকে বিশ্বে যে সংকট ডোনাল্ড ট্রাম্পের কারণে তৈরি হয়েছে, এই সংকটের একটা বড় দায়ভাগ অবশ্যই আমেরিকার জনগণের নিতে হবে। তার মতো ব্যক্তিকে কেন তারা নির্বাচিত করলো, সেটা একটা বড় প্রশ্ন। অতএব আমেরিকার যে সমস্ত মানুষ, যে সমস্ত ভোটার ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের দায়ভাগ আছে। ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন, কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা হয়েছে ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে তিনি শুধুমাত্র মিথ্যা কথা বলছেন, আমেরিকার সাথে এই ধরনের কোনো আলোচনা নেই, বরং ইরানের সব স্তর থেকে, ইরানের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদের লোকজন, আরো যত জায়গা থেকে কথা বলার বিষয় আছে বা কথা বলছে, তার সব জায়গা থেকে বলা হচ্ছে
আমেরিকা যেহেতু ইসলামাবাদ সমঝোতা স্মারককে সম্মান করেনি, লঙ্ঘন করেছে, অতএব ইরানের পক্ষ থেকে এটা মানার আর কোনো অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, এটা বাদ, একদম চূড়ান্ত ঘোষণা। এবং ইরানের সংসদের পক্ষ থেকে, বিশেষজ্ঞ পরিষদের পক্ষ থেকে, এবং গতকালকে এমন এক ব্যক্তি কথা বলেছেন যিনি বা যার নাম নতুন সর্বোচ্চ নেতা হওয়ার জন্য আলোচনায় ছিল, প্রস্তাব করা হয়েছিল, সেই আয়াতুল্লাহ রেজা আরেফি তিনিও বলেছেন যে আমেরিকার সাথে আর আলোচনা করার প্রয়োজন নেই, বরং তাদের বিরুদ্ধে এখন যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ নেই। আর আমি তো সবসময় বলি যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে আদর্শগত দ্বন্দ্ব, এটা তো শুধুমাত্র সামরিক দ্বন্দ্ব বা রাজনৈতিক দ্বন্দ্ব তা না, স্বার্থের দ্বন্দ্ব তা না, এটা আদর্শগত দ্বন্দ্ব। এই আদর্শগত দ্বন্দ্ব এর মীমাংসা তো এইভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে আলোচনার মাধ্যমে হবে না, এর চূড়ান্ত মীমাংসা অবধারিতভাবে সামরিক উপায় হবে। তা সে ইরান হারুক আর ইরান জিতুক, আমেরিকা হারুক আর আমেরিকা জিতুক, যাই হোক না কেন, সামরিক সংঘাত চূড়ান্ত একটা সামরিক সংঘাত হওয়ার কথা। আমরা প্রত্যাশা করি এমন না হোক, কিন্তু পরিস্থিতি যা, তাতে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আসলে নেই। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তা আসলে মোটেই বাস্তবতার সাথে মিলছে না। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে চলমান সংকট মীমাংসা করার জন্য ইরান পাগল হয়ে গেছে এবং তারা বারবার আমাকে ফোন করছে, কিন্তু আমি বলছি সেটা আমরা পরে দেখব। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান ওই আলোচনার দিকে আর যেতেই চায় না। আগের বারই তো আমরা সবাই জানি, বিশ্ববাসী, ইরানের মন্ত্রী মিনিস্টার কর্মকর্তারা তারা তো কেউ আমেরিকার সাথে আলোচনার টেবিলে বসতে চায়নি। সেখানে তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার, পাকিস্তান, অনেক দেশ ইরানকে রাজি করিয়েছে যে না, বসে সংকটের সমাধান করা যায়। কিন্তু ইরান বলেছিল কি, আমরা আমেরিকাকে চিনি, তারা কথা রাখবে না, আলোচনার টেবিলে যাব, তারা একটু ফুরসত পাবে, তারা নিজেদেরকে গুছিয়ে নেবে, আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। এই যে ইসলামাবাদ যে সমঝোতা স্মারক, তার 1 নম্বর কথা ছিল কি, ইরান এবং লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে স্থায়ীভাবে, এবং সেইটা মেনে নিয়েছে। সেই সমঝোতা স্মারকে সই করেছে। তার কয়েকদিন যেতে পারলো না, অমনি আমেরিকা হামলা চালালো। অতএব আমেরিকার সাথে চুক্তি করে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরান যে কিছু করতে পারবে না, এটা ইরানের কর্মকর্তারা খুব পরিষ্কার বুঝে গেছে। এবং তারা জানে আমেরিকা শুধুমাত্র, ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র বা তার প্রশাসনের লোকজন শুধুমাত্র এই কারণে চুক্তির কথা বলে, আপাতত পরিস্থিতি সামাল দেয়া, যখন একটু জোট হয়ে যাবে, সুবিধা পাবে, অমনি আবার তারা শুরু করবে। ডোনাল্ড ট্রাম্প এক সময় এক কথা বলেন, এবং এই যে মীমাংসার কথা যখন বলছেন, তার আগে, তার আড়ালে কিন্তু তিনি পরমাণু হামলার হুমকি দিয়েছেন ইরানের উপরে। এবং তার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি, তিনি বলছেন যে আমেরিকা ইরানের উপরে পরমাণু হামলা চালাবে কি চালাবে না, সেটা তাদেরকে ঠিক করতে হবে। ইরান অনেক বড় দেশ, 2-1টা পরমাণু বোমায় ইরানকে ধ্বংস করে দেওয়া যাবে তা কিন্তু না। কিন্তু ইরান যদি পরমাণু হামলার শিকার হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ইসরায়েলকে একেবারে ধ্বংস করে ফেলা হবে, ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়া হবে। তো ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়ার যে বিষয়টা, আমেরিকাকে জানতে হবে যে ইরান এটা করবে। এই অবস্থায় আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে তারা ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালাবে নাকি চালাবে না। এটা তাদের ব্যাপার, এটা ইরানের ব্যাপার না, এটা তারা সিদ্ধান্ত নিক, আমরা আমাদের সিদ্ধান্ত নেব। তো এইরকম একটা প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য, আমেরিকা এবং ইরানের অবস্থান, আসলে আমেরিকা ইরানকে নিয়ে ভারী গ্যাড়া কলে পড়ে গেছে, না পারছে ছাড়তে, না পারছে গিলতে, যুদ্ধ করতে এসে বিপদে পড়েছে, এখান থেকে সরেও যেতে পারছে না, কূটনীতির মাধ্যমে সমাধানের পথে সেখানে ইরান জিতবে, যুদ্ধ করতে গেলেও আমেরিকার নিশ্চিত করা যায়। সুপ্রিয় দর্শক, এবার একটু যুদ্ধের আপডেট জানাই। গত রাতে ইরান এবং আমেরিকার মধ্যে বড় রকমের সংঘর্ষ হয়েছে। আমেরিকা ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বা বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। ইরানও পাল্টা জবাব হিসেবে কুয়েত, জর্দান, কাতার এবং বাহরাইনে হামলা চালিয়েছে। দুই পক্ষই বেশ
বড় রকমের হামলা পাল্টা হামলা চালিয়েছে, এবং আমরা আসলে দেখছি যে টুকটাক টুকটাক করে যুদ্ধ হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে একদম টুকটাক করে যুদ্ধ হচ্ছে না, বেশ বড় বড় হামলাই চালাচ্ছে। এবং ইরান, আমি যা দেখতে পাচ্ছি বা যা শুনতে পাচ্ছি, জানতে পারছি, তাতে ইরান মার্কিন ঘাঁটিগুলোকে একদম টোটালি ডিসম্যান্টেল করে দেওয়ার চেষ্টা করছে। মানে এখান থেকে আর আমেরিকার সামরিক বাহিনী যাতে কোনো অভিযান চালাতে না পারে সেই চেষ্টা করছে। এর জন্য সময় তো লাগে, সেই সময় লাগছে, কারণ একটা দেশে তো একটা ঘাঁটি না, আবার একটা ঘাঁটি যে ছোটখাটো একটা দুটো বিল্ডিং এর ভিতর সীমাবদ্ধ তা তো না, অনেক বড় স্থাপনা, অনেক বড় কিছু। আবার এই যে মাঝখানে যে যুদ্ধবিরতি গেল সেই সমস্ত সময় অনেক কিছু আবার ঠিকঠাক করে ফেলতে পেরেছে। তার মানে ইরানকে আবার অনেকটা নতুন করে যুদ্ধ শুরু করতে হলো। এই অবস্থায় আমেরিকা এবং ইরানের মধ্যে বড় রকমের সংঘর্ষ চলছে, এবং এর থেকে আরো বড় কিছু ঘটে যেতে পারে, আমার কাছে এমনও মনে হচ্ছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে। সৌদি আরবের পত্রিকা আল আরাবিয়া পত্রিকা খবর দিয়েছে যে আমেরিকা বেশ কিছু জাহাজ কোম্পানিকে নিরাপত্তা দিতে চেয়েছিল, তারা নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী পার করে আনবে, কিন্তু তারা রাজি হয়নি, কেউ আমেরিকার নিরাপত্তা নিতে রাজি হয়নি। তারা বলেছে যে তোমরা নিরাপত্তা দেওয়ার পরেও ইরান বেশ কয়েকটা জাহাজে হামলা চালিয়েছে এবং দু একটা জাহাজ ডুবেও গেছে, ফলে আমরা জাহাজ তোমাদের নিরাপত্তায় চালাবো না। তার মানে মার্কিন নিরাপত্তায় হরমুজ প্রণালী পার হতে চায়নি। এটা একটা বিগ ডেভেলপমেন্ট, আমেরিকাকে ডিনাই করা খুব বড় ব্যাপার। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানে শেষ করতে চাই, আজকে খুব লম্বা করব না। আশা করি আলোচনাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আলোচনার শেষের আগে আমি একটু বলি আপনাদেরকে, এই যে পরমাণু নিয়ে যে কথাবার্তা চলছে, পরমাণু হামলা নিয়ে, আপনাদের কাছে কি মনে হচ্ছে আমেরিকা শেষ পর্যন্ত ইরানে পরমাণু হামলা চালাতে পারে? এবং তাই যদি হয় তাহলে ইরান তা কি দিয়ে প্রতিরোধ করতে পারে, বা ইরানের এখানে করণীয় কি? ব্রেকিং খবর আছে আমাদের হাতে। ইরান নতুন করে আরো কয়েকটি দেশে হামলা করেছে এবং মার্কিন সেনাদের একটা বড় সংখ্যক আজ ওপারে চলে গেছে ইরান দাবি করছে। পাশাপাশি আমেরিকা ইরানের ভেতরে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। তার জবাব খুব শক্তভাবে ইরানও দিয়েছে আরব দেশে অ্যাটাক করে। আরেকটি খবর হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবার ভারতকে না বলে দিল। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি ঘটতে যাচ্ছে? প্রথমেই আমি বাংলাদেশের খবরটি দিয়ে চলে যাব আন্তর্জাতিক খবরে, কারণ বাংলাদেশের খবরটা ছোট আকারে দেব, আন্তর্জাতিক অনেকগুলো খবর আছে, সেটাকে একটু বৃহৎ পরিসরে জানাতে চাই। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রফেসর ইউনূসের আমল থেকেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। ভারত এখন পর্যন্ত চাইছে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে এস্টাবলিশ করা যায়। ইউনূসের আমল থেকে ভারত বাংলাদেশের সাথে একটা বৈরী আচরণ করছে। দুই দেশের সীমান্ত বন্ধ, ভিসা প্রক্রিয়া বন্ধ, এবং বারবারই ইউনূস সরকারের উপর নানাবিধ চাপ সৃষ্টি করেছিল ভারত। তখন ধারণা করা হয়েছিল যে তারেক রহমান বা পরবর্তী কোনো সরকার আসলে ভারত হয়তোবা সেই ব্যাপারে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখাবেন। কিন্তু সাম্প্রতিক সময় তারেক রহমানের জোরালো ভূমিকার কারণে বা তারেক রহমান যে ভারত প্রেমী নন এই বিষয়টি ভারত বুঝতে পেরে নতুন সরকারকে বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা করছেন। তার একটি হলো বারবার সীমান্ত দিয়ে পুশিং করা, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি, এবং বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের ব্যাপারে যে দৃষ্টিতে এখন তাদের কূটনীতিকে সাজাচ্ছে বা পররাষ্ট্রনীতিকে তৈরি করছে, এটা ভারত গ্রহণ করছে না। এই মেসেজটি আবার বিএনপি তারেক রহমানের একজন অ্যাডভাইজারকে এয়ারপোর্টে নাজেহাল করা, বিভিন্ন বিষয়গুলোকে ভারত তার ইঙ্গিতে প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে ভারতে তারেক রহমানের একটি সফরের আলোচনা চলছিল। তারেক রহমান চীন সফর করার পর এই ভারত সফরটি আলোচনায় ছিল। তার ঘনিষ্ঠ, আমাদের প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ বেশ কজন আমাকে জানিয়েছেন যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন না আপাতত, এটি বাতিল করা হয়েছে। তার প্রধান কারণ হলো ভারত বাংলাদেশের ব্যাপারে তার দৃষ্টিটাকে এখনো আগের জায়গায় রেখেছে, অর্থাৎ এখনো তারা হাসিনাকে বিশ্বস্ত বা তাদের নিজেদের লোক মনে করছে। বর্তমান সরকারকে তারা সাপোর্ট বা সহযোগিতা দেখাতে বা করতে চাইছে না, একটা অভিযোগ। দুই নম্বর বিষয়টি হলো
আগামী বছর শেষ হচ্ছে গঙ্গা চুক্তি বাংলাদেশের সাথে, যে আমাদের গঙ্গা চুক্তিটি সেটি শেষ হচ্ছে। বাংলাদেশ ভারতকে বলছে এই চুক্তিটি শেষ হয়ে যাবার পরও পূর্বের মানে যে চুক্তিতে যে আমাদের শর্তগুলো ছিল বা যে নিয়ম বিষয়গুলো উল্লেখ ছিল সেটা বহাল থাকবে। কিন্তু ভারত এই ব্যাপারে বাংলাদেশকে কোনো বার্তা দেয়নি। আমাদের ন্যায্য পানির হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য ভারতের যা করণীয় সেটা করছে না। অর্থাৎ গঙ্গা ইস্যুটিকেও ঝুলিয়ে রাখছে ভারত। তারপরের যে বিষয়টি সেটি হলো সীমান্তে বারবার পুশিং করে এই সরকারকে চাপ দিচ্ছে, অন্যদিকে শেখ হাসিনাকে রাজনীতির মাঠে নামাবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে, এবং শেখ হাসিনা ভারত থেকে একের পর এক ষড়যন্ত্র করছে, সেটা সরাসরি ভারত সরকারের সহযোগিতা নিয়ে, যেটা বাংলাদেশ সরকার বারবারই ভারতকে বলছে যে হাসিনা একজন অপরাধী, সাজাপ্রাপ্ত অপরাধী, তাকে বাংলাদেশের কাছে তুলে দিতে। তারা তুলে তো দিচ্ছে না, বরং বাংলাদেশ সরকারকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে চাপে ফেলতে ভারত বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখাচ্ছে। এই সকল বিষয়গুলোকে এক করে তারেক রহমান বলছেন তিনি ভারত সফরে যাবেন না, সরাসরি না বলে দিয়েছেন। এখন ভারত বাংলাদেশের ব্যাপারে কোন দৃষ্টি রাখে? কারণ এখন পর্যন্ত বিএনপি মনে করছে যে ভারত শেখ হাসিনাকে ছাড়া বিকল্প কাউকে দেখতে চায় না, শেখ হাসিনাকে আবার রাজনীতিতে অ্যাক্টিভ করতে চায়, কিন্তু এটা বাংলাদেশে আর সম্ভব নয়। শেখ হাসিনা ডেড কেস, তিনি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন না। বাংলাদেশের আওয়ামী লীগ যতটাই লাফাক, বলে রাখলাম, এটা মনে রাখবেন, যদি না বিএনপি বড় কোনো ভুল না করে বসে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো তারেক রহমান সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন। তার আগেই তিনি আরো দুটো দেশ সফর করতে পারেন, একটি হলো সৌদি আরব, অন্যটি হলো জাপান। এবং এই দুটো দেশ সফর নিয়ে আমাদের পররাষ্ট্র দপ্তর এখন মানে খুব জোরালোভাবে কাজ করছে, এবং তারেক রহমানের সফরটি সেপ্টেম্বরের আগেই যেন হয়। তার মানে আমরা ধরে নিতে পারি আগস্ট মাসের মধ্যেই, অর্থাৎ সেপ্টেম্বরে জাতিসংঘ সফরের আগেই তারেক রহমান জাপান এবং সৌদি আরব সফরে যেতে পারেন বা যাবেন। এই কথাটি আমাদের বর্তমান সরকার পররাষ্ট্র দপ্তরের দুই একজন মানে গুরুত্বপূর্ণ দুজনের কাছ থেকে আমি তথ্যটি পেয়েছি। দর্শক, চলুন আমরা চলে যাচ্ছি আপনাদের কাছে এবার একদম সরাসরি ইরান এবং আমেরিকা প্রসঙ্গে। নতুন করে আমেরিকা আবারও অ্যাটাক চালিয়েছে ইরানের ভেতরে, ব্যাপক অ্যাটাক চালিয়েছে, এবং তেহরান তার পাল্টা জবাব দিয়েছে। বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র টানা ষষ্ঠ রাতের মতো ইরানের উপর বড় ধরনের হামলা চালিয়েছে, এতে 8 জন শহীদ হয়েছে, 20 জনের মতো আহত হয়েছে। দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের কর্মকর্তারা জানিয়েছেন যে বিদ্যুৎ কেন্দ্র ও একটি রেল স্টেশন সহ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে আমেরিকা আক্রমণ চালিয়ে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা বাহরাইনের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন বিমানে হামলা চালিয়েছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী বলছে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। কাতারের কর্তৃপক্ষ জানিয়েছে তাদের সেনাবাহিনী ইরানের হামলা প্রতিহত করার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাতে এক শিশু আহত হয়েছে। পাশাপাশি ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলছে হরমুজ প্রণালী আর কখনো তার যুদ্ধ পরবর্তী অবস্থায় ফিরবে না। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের উপর অবরোধ কার্যকর করতে সৈন্যরা ওমান উপসাগরে একটি জাহাজ আরোহণ করেছে। দর্শক, আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে আসে। ইরানের উপর কালকে ব্যাপক অ্যাটাক চালিয়েছে সব সিভিলিয়ান স্থাপনার উপর। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্র আছে, ব্রিজ, 4 থেকে 5টি ব্রিজে অ্যাটাক করেছে, রেল স্টেশনে, রেল সেতুতে তো অ্যাটাক করেছে, রেল স্টেশনে অ্যাটাক করেছে, ইরানের বিমানবন্দরে পর্যন্ত অ্যাটাক করেছে আমেরিকা। এর জবাবে ইরান যেহেতু ঘোষণা দিয়েছে যে আমাদের বেসামরিক স্থাপনায় আঘাত আসলে আমরা ঠিক সেই কাজটি করব, এটা আমি গতকালকে লাইভে আপনাদের বলেছিলাম, মনে আছে হয়তো আপনাদের। তো ইরান সেম সেই কাজটির জবাব দিয়েছে। এবার ইরান সৌদি আরব এবং বাহরাইনের মধ্যে যে প্রধান সড়কটি বা ব্রিজটি, এটাকে উড়িয়ে দিয়েছে আক্রমণ চালিয়ে। তার মানে সৌদির সাথে বাহরাইনের যোগাযোগ কাট হয়ে গেছে। ইরান আরব আমিরাতে ব্যাপক আকারে অ্যাটাক চালিয়েছে এবং সেখানে মার্কিন যে ঘাঁটি তাদের ড্রোন, মিসাইল স্টোরেজগুলোকে ধ্বংস করে ফেলেছে ইরান আক্রমণ চালিয়ে আরব আমিরাতে। কালকে দুটো দেশের নতুন আক্রমণ। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে খবর সেটি হলো
ইরান কালকে আক্রমণ চালিয়েছে সিরিয়াতে, এবং সিরিয়াতে মার্কিন ঘাঁটিতে অ্যাটাক করে ইরান দাবি করছে তারা সেখানে প্রচুর সংখ্যক মার্কিন সেনাকে ওপারে পাঠিয়ে দিয়েছে। দর্শক, একটু আমরা খবরটা আবার আন্তর্জাতিক খবরের কিছু অংশ আপনাদের বলছি। বার্তা সংস্থা এপির একটি রিপোর্টে বলছে যে ইরান বলছে যে তারা ৬০ দিনের আলোচনার পর্বের মাধ্যমে যুদ্ধ শেষ করার জন্য ২২ জুন সুইজারল্যান্ডে দুই পক্ষের বৈঠকের পর থেকে মার্কিন হামলায় ৩৮ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছে। অর্থাৎ সুইজারল্যান্ডে যে শান্তি চুক্তিটি হয়েছে তারপর আমেরিকান আক্রমণে এ পর্যন্ত ৩৮ জন ইরানি প্রাণ হারিয়েছে এবং ৪০০ জনের অধিক আহত হয়েছে। এর মধ্যে অন্তত ৮ জন রয়েছে যাদের ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের যাদেরকে বলা হচ্ছে যে মানে বিভিন্ন সামরিক দপ্তরের কর্মকর্তা, এবং ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র রাতভর এই দেশটির মধ্যে যে হামলা চালাচ্ছে সেই হামলায় প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে বেশি আক্রমণ করছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে শুক্রবার, তারা আজকে যে শুক্রবার সে আজ শুক্রবার সর্বশেষ বড় দফা হামলা শেষ করেছে তারা। মার্কিন সামরিক বাহিনী ইরানের ঠিক কোন কোন স্থানে হামলা চালিয়েছে সেই ব্যাপারে আমেরিকা বিস্তারিত তেমন কিছু এখনো জানায়নি। তবে ইরানি গণমাধ্যম বলছে মার্কিন বাহিনী ইরান জুড়ে অন্তত ৬টি সেতু, একটি রেল স্টেশন ও অন্যান্য স্থানে হামলা চালিয়েছে। চিন্তা করেন, আমেরিকা ইরানের গুরুত্বপূর্ণ ৬টি সেতুকে আঘাত করেছে। এতে অন্তত ৮ জন, আরো নতুন করে ৮ জন নিহত হয়েছে এবং বেশ কজন আহত হয়েছে। এবং আক্রান্ত স্থানগুলো জানিয়েছে ইরান বন্দর আব্বাস, খেমির এবং লারাকে সংযোগকারী ব্রিজটি উড়িয়ে দিয়েছে। বন্দর সেটাকে যে সংযোগ করেছে ব্রিজ, এটাকে উড়িয়ে দিয়েছে আমেরিকা। এবং লাতিদান গ্রামের কাছে একটি সেতু, সেটিকে উড়িয়ে দিয়েছে। কাহুরেস্তান লার রুটে 2টি সেতু, এই রাস্তাটা কিন্তু মানে ইরানের সামরিক বাহিনীর অস্ত্র আদান প্রদানের জন্য গুরুত্বপূর্ণ, এটাকে উড়িয়ে দিয়েছে। বন্দরে খামির, কেশর এবং বন্দর আব্বাসকে সংযোগকারী একটি আংশিকভাবে তৈরি ব্রিজকে আক্রান্ত করেছে আমেরিকা। এবং খেমির জেলার মারু গ্রামের একটি সেতু অ্যাটাক করেছে আমেরিকা। ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে সাম্প্রতিক হামলায় বন্দর আব্বাস ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে বিদ্যুৎ লাইনের ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ ইরানে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে এবং কিছু নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার শুরু করেছে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে, সেখানে আবার বিদ্যুতের কাজ শুরু হয়েছে। দর্শক, আমরা আরেকটি সংবাদ আপনাদের জানাচ্ছি। আমি একটু সিরিয়ার খবর আসার আগে আরেকটু কিছু খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। আইআরজিসি জানিয়েছে তারা অপারেশন নাসরের 29 ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা ধ্বংস করেছে। তারা বলছে যে দখলদার দেশটির আল হুসাইন এবং বিভিন্ন বন্দরগুলোকে টার্গেট করে সাংকেতিক, যাদের একটা নাম আছে হজরত আবদুল্লাহ আল হুসাইন আলাইহিস সালাম, তারা বলছে ইরানের গণমাধ্যম মেহের নিউজ, সাংকেতিক নামের এক ইরান শহরের বামপুরের নির্যাতিত শহীদ সৈন্যদের প্রতি উৎকৃষ্ট অপারেশন। এদের ভাষা বোঝা একটু কঠিন। আচ্ছা, আমি আপনাদেরকে এই মেহের নিউজের ভাষাটা ভালো করে বুঝতে পারছি না। আচ্ছা, যেটা বুঝলাম, ইরান বলছে যে তাদের যেই সেনারা এই পর্যন্ত জীবন দিয়েছে আমেরিকার যুদ্ধে, তাদেরকে উৎসর্গ করার জন্য আইআরজিসি কাল রাতে ম্যাসিভ আকারে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছে। এর মধ্যে কুয়েতে ব্যাপক অ্যাটাক করেছে, বাহরাইনে অ্যাটাক করেছে, জর্দানে করেছে, সৌদি আরব বাহরাইনের যে প্রধান বা একমাত্র সংযোগ স্থল সেটাকে ধ্বংস করে দিয়েছে। আরব আমিরাতে মার্কিন মিসাইল স্টোরেজ ধ্বংস করেছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খবর। তবে সব খবরকে ছাড়িয়ে গেছে যে খবরটি, সেটি হলো সিরিয়াতে নতুন করে আক্রমণ করেছে। যদিও আমেরিকা দাবি করছে সিরিয়াতে তাদের কোনো সেনা নেই, কিন্তু ইরান বলছে সেখানে তাদের মানে এই আরবে থাকা যে সেনারা আমেরিকান অ্যাটাকের কারণে পালিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, সেটি হলো সিরিয়া। কারণ এ পর্যন্ত গত লম্বা ফেব্রুয়ারির 28 তারিখ থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে, সেই যুদ্ধে ইরান সিরিয়াতে একবারও আক্রমণ চালায়নি, কিন্তু এবার ইরান
সিরিয়াতে আক্রমণ করেছে, কয়েকটি সূত্র দাবি করছে ইরানের কাছে ইন্টেলিজেন্স তথ্য ছিল। ইরানকে যে তথ্য দেয়া হয়েছে সেই তথ্যে ইরান এইটুকু জেনেছে যে আমেরিকার একটা বিশাল গ্রুপ তারা অবস্থান করছে সিরিয়াতে, এবং তাদের গুরুত্বপূর্ণ অপারেশনাল যে প্রধানরা আছে, অপারেশনাল প্রধান বুঝতে পারছেন, যারা এই যুদ্ধটাকে মনিটর করছে, তারা অনেকেই সিরিয়াতে আশ্রয় নিয়ে আছে এবং সেখানে তাদেরকে টার্গেট করেছে। সেই টার্গেটে মোটামুটি বেশ কজন ওপারে চলে গেছে মার্কিন সেনা। এবং ইরানের গণমাধ্যমগুলো বলছে এই আক্রমণে এ যাবৎ গালফ কান্ট্রিতে যতগুলো আক্রমণ হয়েছে সবচেয়ে বেশি প্রাণ হারাবার ঘটনা হয়তো সিরিয়ায় ঘটতে যাচ্ছে। এটা আমেরিকার রিয়াকশন আমরা পরবর্তী সময় বুঝতে পারবো। পাশাপাশি ইরান পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, বলছে এখান দিয়ে আর কোনো জাহাজ চলাচল করবে না যতক্ষণ না আমেরিকা ইরানের অধিকারে বা ইরানের দাবি অনুযায়ী বা হরমুজের অধিকার ইরানের, মানে হরমুজ যে ইরানের এই অধিকার বা ইরানের এই সার্বভৌমত্বের প্রতি তারা স্বীকৃতি না জানাবে। অর্থাৎ হরমুজ থেকে আমেরিকাকে চলে যেতে হবে, হরমুজে পূর্ণ ইরানের অধিকার প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েস বলতে হবে। এই জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর যে জাহাজগুলো আমেরিকার মদদ নিয়ে ভিন্ন রুট দিয়ে আসা যাওয়ার চেষ্টা করছিল সেই জাহাজগুলো আর ঢুকছে না ভয়, কারণ ইরান সিরিজ হরমুজে যে কোনো জাহাজ পাওয়া মাত্রই অ্যাটাক করছে, কোনোভাবেই কাউকে আর ছাড় দিচ্ছে না। কিন্তু নতুন করে সিরিয়াতে, আরব আমিরাতে আর সৌদি বাহরাইনের সংযোগ ধ্বংস করে দিয়ে ইরান প্রমাণ করেছে, আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে তুমি আমার ঘাঁটি বা তুমি আমার দেশের বিমান বন্দর বা আমার সেতু, বিদ্যুৎ যেখানে আক্রমণ করো আমি সেম জায়গায় আক্রমণ করব। ইরান তার কথা রেখেছে। আরবরা এবার টেনশনে পড়ে গেছে, আরবরা এবার বুঝতে পারছে, কারণ বাহরাইন সৌদি আরবের সংযোগ বন্ধ, বুঝতে পারছেন এটা বিশাল একটা বিপর্যয় দুটো দেশের মধ্যে। এখন সৌদি আরব বলবে যে আমি তো কিছু করি না, আমাকে মারছো কেন? কারণ সৌদি আরব ইরান বলবে তোমার দেশে মার্কিন ঘাঁটি আছে কেন? আমার শত্রুর যেখানে টার্গেট থাকবে সেখানে মারবো, কারণ শত্রু আমাকে আগে মারছে, আমি তো শত্রুকে বলছি যে তুমি আমাকে যেখানে মারবো আমি তোমাকে সেখানেই মারবো। অতএব ইরান তার কথা রাখছে এবং কালকে রাতে ইরান যে আক্রমণ চালিয়েছে বলা হচ্ছে এই বছরের সবচেয়ে বড় আঘাতগুলো করছে। কুয়েতকে মোটামুটি জ্বালিয়ে ছারখার করে ফেলতেছে, মানে মার্কিন ঘাঁটিগুলো যেখানে আছে। বাহরাইনের পঞ্চম নৌবহর তো মোটামুটি তামা করে ফেলছে। কাতারের আল উদাইদ মার্কিন বিমান ঘাঁটির ড্রোন পিকচার, উপগ্রহ পিকচার, মানে স্যাটেলাইট ইমেজ দেখলাম। গুরুত্বপূর্ণ ওদের যেই বিমান কি বলে হ্যাঙ্গার বা মেইনটেনেন্স সেন্টারগুলো সব ধ্বংস করে ফেলছে। আমেরিকাকে মোটামুটি খেলা দেখাচ্ছে, যদিও আমেরিকা ইরানের উপর বড় আক্রমণ চালাচ্ছে এবার বেসামরিক টার্গেট লক্ষ্য করে। দর্শক, আপনাদের অনেকের রিকোয়েস্টে আমাকে অনেকে বলছেন, আমার একটা চ্যানেল আছে, মিউজিক চ্যানেল, আমি সেখানে চেষ্টা করি বাংলা গানের বা বিভিন্ন ভাষার গান তৈরি করতে। তো ওপেন দ্য আইস আজকে আপনাদের জন্য আমার একটা গান ছেড়েছি, ইয়া নবী সালামা আলাইকা। আপনার গানটা কে কে দেখছেন জানি না, আমি গানটা আপনাদেরকে এক নজর এখন দেখাবো, আমার স্ক্রিন মানে আমার এখান থেকে দেখাবো, পুরোপুরি দেখাবো না, গানটা অল্প একটু আপনাদের দেখাবো। চ্যানেলে ভিজিট করে আপনারা ইয়া নবী সালাম আলাইকা গানটা শুনতে পারেন। যদি আপনারা এই গানটার ব্যাপারে ভালো পজিটিভ কমেন্ট করেন বা আপনাদের ভালো লাগে, আমি কন্টিনিউ চেষ্টা করবো আমার সংবাদের মাঝে মাঝে আপনাদের কিছু ইসলামিক গান উপহার দিতে। অর্থাৎ ইসলামিক গানে আমি খুব একটা পারফেক্ট লোক না, কিন্তু আমি চেষ্টা করছি, যেহেতু গান লিখতে চেষ্টা করি। তো আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষায় থাকবো। গানটা যা কারা কারা দেখছেন কমেন্ট করে জানাবেন। আর এখন আমি আপনাদের এই সংবাদের শেষে দুই মিনিটের মতো চেষ্টা করবো গানটা দেখাবার জন্য। এটি আমার ওপেন দ্য আইস চ্যানেলেই পাবেন। আর আমার মূল বাংলা গানের যে চ্যানেলটি সেটি হলো প্রিয় মিউজিক বিডি। প্রিয় মিউজিক বিডি। চলুন আমরা একটু গানটা এক নজর দেখে আসি। আমি তার প্রেমে পড়েছি, দেখিনি তার মুখটি, পড়েছি তার কথাগুলো, দিয়েছে আমায় মুক্তি। তার জন্য রোজ কাঁদি,
একবার স্বপ্নে দেখতে চাই। ওগো মালিক আমি কোথায়, তাকে একবার খুঁজে পাই। মরণ